আজারবাইজানের কার্পেট ফ্যাক্টরি মানেই যেন এক অন্যরকম জাদুকরী জায়গা। এখানে প্রতিটি কার্পেট তৈরি হয় হাতে বোনা শৈল্পিক দক্ষতায়। আর এই কাজ শুধু শ্রম নয়, বরং একটি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে। এখন ভাবছেন কার্পেট তৈরিতে কি এমন বিশেষ ব্যাপার? আসলে কার্পেট তৈরি করা যতটা সময় সাপেক্ষ আর কঠিন, ঠিক ততটাই নিখুঁত হতে হয়। আর সেই নিখুঁত করার জন্য কার্পেট লেভেলিং নামে একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। চলুন সহজ ভাষায় এবং দেশি স্টাইলে জানিয়ে কিভাবে এই কার্পেট লেভেলিং কাজ করে আর কেন এটি এত গুরুত্বপূর্ণ। যখন একটি কার্পেট তৈরি হয় তখন এর পৃষ্ঠে অনেক সময় অতিরিক্ত তন্তু বা ফাজ জমে। এই ফাজ যদি ঠিকমতো কেটে ফেলা না হয় তাহলে কার্পেট দেখতে অগোছালো আর কম মানের মনে হয়। আজারবাইজানের কার্পেট ফ্যাক্টরিতে এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়। এখানে দক্ষ কর্মীরা তীক্ষ্ণ সরঞ্জাম ব্যবহার করে কার্পেটের পৃষ্ঠ থেকে অতিরিক্ত তন্তু কেটে ফেলে, যাকে বলে কার্পেট লেভেলিং। লেভেলিং করার সময় প্রথমে কার্পেটটিকে একটি শক্ত কাঠামোর উপর স্থিরভাবে রাখা হয়। এরপর কর্মীরা হাত দিয়ে একদম মেপে মেপে অতিরিক্ত তন্তু কেটে ফেলেন। এই কাজ করতে ধৈর্য আর নিখুঁত দক্ষতা প্রয়োজন, কারণ একটুও ভুল হলে পুরো কার্পেটের নকশা নষ্ট হয়ে যেতে পারে। ভাবুন, একটি কার্পেট বানাতে যে এত সময় আর শ্রম লাগে, সেটি যদি ভুল কাটা হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে। এই লেভেলিং করার উদ্দেশ্য খুবই পরিষ্কার: কার্পেটের পৃষ্ঠকে মসৃণ এবং ঝকঝকে করা। লেভেল করা কার্পেট শুধু দেখতে সুন্দর নয়, বরং স্পর্শেও আরামদায়ক। এটি পরিষ্কার করাও সহজ এবং এর টেকসইতাও বেড়ে যায়। একবার লেভেলিং হয়ে গেলে কার্পেটটি একদম নতুন রূপ পায়, ঝকঝকে, সমান আর দৃষ্টিনন্দন। আজারবাইজানের কার্পেট তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। প্রতিটি কার্পেটে থাকে এক একটি গল্প, বুননের প্রতিটি অংশে থাকে তাদের ইতিহাস আর শিল্পের ছাপ। আর এই কার্পেট লেভেলিং সেই শিল্পকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। লেভেলিং এর পর যে কার্পেট তৈরি হয় তা শুধু আজারবাইজানে নয়, সারা বিশ্বেই বিখ্যাত। আন্তর্জাতিক বাজারে এই হাতে তৈরি কার্পেটের অনেক চাহিদা। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে চীন, জাপান কিংবা আমাদের দেশীয় ফ্যাক্টরিগুলোতে পেন্সিল তৈরি করা হয়। স্কুল, কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসের কর্মচারী, পেন্সিল আমাদের সবার জীবনেরই একটা অংশ। কিন্তু কখনো কি ভেবেছেন ছোট্ট এই পেন্সিলটি কিভাবে বিশাল ফ্যাক্টরিতে তৈরি হয়? প্রথম ধাপে পেন্সিল তৈরির জন্য বিশেষ ধরনের কাঠ সংগ্রহ করা হয়। সাধারণত সিডার বা ইনসেন্স সিডার কাঠ পেন্সিল তৈরির জন্য ব্যবহার করা হয়, কারণ এটি হালকা, মজবুত এবং সহজে কাটার উপযোগী। এই কাঠগুলো বড় বড় গাছ থেকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে ছোট ছোট পাতলা কাঠের ফালিতে কাটা হয়। এরপর গ্রাফাইট ও কাদা মাটির মিশ্রণ তৈরি করা হয়। পেন্সিলের ভেতরের মূল অংশ বা সীসা আসলে গ্রাফাইট ও কাদা মাটির সংমিশ্রণে তৈরি হয়, যা শক্ত কিন্তু সহজে লেখার উপযোগী। এই গ্রাফাইট মিশ্রণকে ভালোভাবে গুঁড়ো করে পানি দিয়ে একদম মসৃণ পেস্টের মতো তৈরি করা হয়। এরপর এটি সরু সরু ছাঁচের মধ্য দিয়ে টেনে বের করা হয়, যাতে চিকন দণ্ডের মতো হয়, যা পরবর্তীতে পেন্সিলের ভেতরে বসানো হবে। এরপর এই গ্রাফাইটের দণ্ডগুলিকে ভালোভাবে শুকিয়ে ও শক্ত করে তাপ দেওয়া হয়। এরপর কাঠের দুটি অংশ তৈরি করা হয়। কাঠের একপাশে সরু খাঁজ কাটা হয়, যেখানে গ্রাফাইটের দণ্ডটি বসানো হবে। এরপর এই কাঠের উপর আঠা লাগিয়ে আরেকটি কাঠের অংশ দিয়ে ঢেকে দেওয়া হয়, যেন এটি একদম মজবুত হয়। এখন কাঠের ব্লকটি দেখতে সাধারণ কাঠের টুকরোর মতো, কিন্তু ভেতরে রয়েছে গ্রাফাইট। এরপর এই কাঠের ব্লকগুলোর গোল করে পেন্সিলের আকৃতি দেওয়া হয়। বিশেষ কাটার মেশিনের মাধ্যমে একে একদম গোলাকার বা ষড়ভুজ আকৃতিতে রূপান্তরিত করা হয়। এরপরে এগুলোকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে ফেলা হয়, যাতে সব পেন্সিলের দৈর্ঘ্য সমান হয়। এরপর আসে রং ও লোগো প্রিন্টিং। সাধারণত পেন্সিলের উপর বিভিন্ন রঙের কোটিং দেওয়া হয়, যাতে এটি দেখতে সুন্দর হয় এবং কাঠের গায়ে ময়লা না লাগে। কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের পেন্সিলে বিশেষ ধরনের ল্যাকারের প্রলেপ দেওয়া হয়, যা এটিকে আরো চকচকে এবং পানি রোধী করে তোলে। এরপর কিছু পেন্সিলের পেছনের দিকে ইরেজার বা রাবার লাগানো হয়। ছোট্ট একটি ধাতব অংশ বা ফেরুল ব্যবহার করে রাবারটিকে শক্তভাবে পেন্সিলের মাথায় আটকানো হয়। সবশেষ ধাপে প্রতিটি পেন্সিল মান নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য পাঠানো হয়। এখানে দেখা হয় পেন্সিলের সীসা ঠিকঠাক আছে কিনা, কাঠ মসৃণভাবে কাটা হয়েছে কিনা, আর এটি সহজে ভাঙে কিনা। সব ঠিক থাকলে পেন্সিলগুলো ব্যান্ডেল আকারে প্যাকেট করা হয় এবং বাজারে পাঠানো হয়, যেখান থেকে আমরা কিনে নিয়ে নিশ্চিন্তে লিখতে পারি। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে চীন, জাপান কিংবা আমাদের দেশীয় ফ্যাক্টরিগুলোতে অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। আমাদের চারপাশে অ্যালুমিনিয়ামের ব্যবহার অনেক বেশি। চুলা, রান্নার পাত্র, গাড়ির যন্ত্রাংশ, মোবাইল ফোন, এমনকি বিমানের কাঠামোতেও এটি ব্যবহৃত হয়। কিন্তু কখনো কি ভেবেছেন শক্ত, চকচকে এবং হালকা এই ধাতুটি কিভাবে বিশাল ফ্যাক্টরিতে তৈরি হয়? আসুন দেখে নেই কিভাবে সাধারণ বক্সাইট আকরিক বিশাল ফ্যাক্টরিতে রূপ নেয় খাঁটি অ্যালুমিনিয়ামে। প্রথম ধাপে বক্সাইট আকরিক সংগ্রহ করা হয়। অ্যালুমিনিয়াম তৈরি করতে হলে প্রথমে বক্সাইট নামের এক ধরনের লালচে খনিজ সংগ্রহ করতে হয়, যা মূলত অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল এবং গিনির মতো দেশগুলোতে বেশি পাওয়া যায়। বিশাল বিশাল খনিতে খনন যন্ত্র দিয়ে এই আকরিক সংগ্রহ করা হয় এবং ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর বক্সাইটকে বিশুদ্ধ করার ধাপে পাঠানো হয়। এখানে বক্সাইটকে প্রথমে চূর্ণ করা হয়, তারপর এতে উচ্চ তাপে ক্যাস্টিক সোডা মেশানো হয়। এর আসা
রাসায়নিক বিক্রিয়ায় বক্সাইটের ভেতরের অ্যালুমিনা দ্রবণীয় হয়ে যায়, কিন্তু অন্যান্য অশুদ্ধ পদার্থ আলাদা হয়ে যায়। এরপর এই দ্রবণকে ফিল্টার করা হয় এবং ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে খাঁটি অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা হয়ে যায়। এই ধাপে পাওয়া যায় এক ধরনের সাদা গুঁড়ো যাকে অ্যালুমিনা বলে, তবে এখনো এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়নি। এরপর আসে আসল ধাতু নিষ্কাশনের ধাপ। হেরল্ড প্রক্রিয়া ব্যবহার করা হয়। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে বিশাল ইলেকট্রোলাইট সেলে গলিয়ে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে পরিণত করা হয়। এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়, যা অনেক ক্ষেত্রেই জলবিদ্যুৎ বা সৌরশক্তি থেকে নেওয়া হয়। গলিত অবস্থায় থাকা এই অ্যালুমিনিয়াম ধীরে ধীরে নিচের দিকে জমা হয় এবং পরে এটিকে বিশাল বিশাল স্টিলের ছাঁচে ঢেলে শীট বা রডের আকারে তৈরি করা হয়। এরপর এটি ধাপে ধাপে ঠান্ডা করা হয় এবং শক্ত হয়ে যায়। এরপর অ্যালুমিনিয়ামের শীট বা রডগুলো বিশেষ রোলিং মেশিনের ভেতর দিয়ে চালানো হয় যাতে এগুলো একদম সমান, মসৃণ এবং নির্দিষ্ট আকৃতির হয়। কিছু ক্ষেত্রে এগুলো আরো হালকা ও মজবুত করার জন্য অতিরিক্ত তাপ দেওয়া হয়, যাকে বলা হয় অ্যানিলিং প্রসেস। সবশেষ ধাপে অ্যালুমিনিয়ামের মান পরীক্ষা করা হয় যাতে এটি যথেষ্ট শক্তিশালী এবং মজবুত কিনা তা নিশ্চিত করা হয়। এরপর অ্যালুমিনিয়ামের তৈরি শীট, রড বা বিভিন্ন অংশ প্যাকেট করে বাজারে পাঠানো হয়, যেখানে থেকে এটি আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার করা হয়। কিছু দেশে এমন আছে যেখানে মাত্র 2 বা 3 দিনের মধ্যে সুন্দর কাঠের ঘর তৈরি হয়ে যায়। ভাবছেন এমনটা কিভাবে সম্ভব? আসলে এর পেছনে রয়েছে একটি বিশেষ পদ্ধতি, প্রিফেব্রিকেটেড কাঠ ব্যবহার করা। সাধারণভাবে আমরা যখন বাড়ি তৈরির কথা ভাবি তখন আমরা সাধারণত ইট, সিমেন্ট, কংক্রিট এসবই ভাবি, কিন্তু এই নতুন পদ্ধতিতে এমন কাঠ ব্যবহার করা হয় যেগুলো আগে থেকেই তৈরি হয়ে থাকে এবং সেগুলো খুব সহজেই একত্রিত করা যায়। মনে করুন একদম লেগো সেটের মতো। যেমন আমরা লেগো খেলতে গিয়ে বিভিন্ন ছোট পিসগুলো একসাথে লাগিয়ে একটা বড় কিছু তৈরি করি, ঠিক তেমনি এই কাঠের পিসগুলো সঠিকভাবে একত্রিত করা যায়। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই পদ্ধতিটা এত জনপ্রিয় এবং কেন এত দ্রুত ঘর তৈরি করা যায়? আসলে এই পদ্ধতিতে কাঠের উপকরণগুলো আগে থেকেই কারখানায় তৈরি করা হয়, এমনভাবে কাটা হয় যাতে সেগুলো সহজে এবং দ্রুত সাইটে বসানো যায়। এর ফলে কোনো দেরি হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো এই পদ্ধতিতে আর কংক্রিট ঢালার বা ইট বিছানোর মতো সময় সাপেক্ষ কাজ করার প্রয়োজন হয় না। একে একে কাঠের পিসগুলো একত্রিত করতে একদম সহজ এবং দ্রুত। তার মানে নির্মাণের সময়টা অনেক কমে যায় আর খরচও কম হয়। এই কাঠের ঘরের আরেকটি দারুণ বিষয় হলো এর ডিজাইন। আপনি যদি দেখেন, আপনি যে কাঠের কেবিন দেখতে পাবেন তার ডিজাইনগুলো খুবই সৃজনশীল এবং আকর্ষণীয়, বিশেষত সিলিন্ড্রিক্যাল কাঠের কেবিনের ডিজাইনগুলো। আপনি যদি এগুলো দেখেন আপনি বুঝবেন যে এগুলো সাধারণ কাঠের ঘরের থেকে একদম আলাদা। এটি সাধারণ বাড়ির মতো চতুর্ঘাত নয়, বরং গোলাকৃতির এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য একদম উপযুক্ত। এটা একেবারে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অনুভূতি দেয়, যা সাধারণত একজন শহরে মানুষ বা শহরের বাইরে থাকতে চাওয়া কাউকে খুব পছন্দ হতে পারে। এছাড়া এই কাঠের কেবিনগুলো পরিবেশের সাথে মিশে যেতে পারে খুব ভালোভাবে। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে থাকা অবস্থায় এমন কাঠের কেবিন আপনার চোখে শান্তি এনে দিতে পারে। এসব কেবিন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়, যেমন গাছের কাঠ, যা পুরো ঘরের সৌন্দর্য এবং স্থায়িত্ব বাড়ায়। কাঠের উপকরণগুলো আগে থেকেই প্রস্তুত করা এবং সেগুলো একত্রিত করতে পারলে ঘরের গঠন অনেক মজবুত হয় এবং সেই সাথে ঘরের ভেতরের পরিবেশও একদম আরামদায়ক থাকে। আরেকটা দারুণ দিক হলো কাঠের এই কেবিনগুলোর শক্তি এবং টেকসই হওয়া, কারণ কাঠের পিসগুলো একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে ঘরের টেকসইতা বজায় থাকে এবং সহজেই ভেঙে না পড়ে। এই কাঠের উপকরণগুলো খুব ভালো মানের হয়, যা কেবল সৌন্দর্যই দেয় না, বরং শক্তি এবং নিরাপত্তা প্রদানও করে। রাস্তায় যে ছোট ছোট আলো ঝলমল করা রিফ্লেক্টর থাকে, সেগুলো আসলে কিভাবে কাজ করে? অনেকে ভাবেন এগুলো হয়তো বিদ্যুতে চলে, কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয়। ব্যাপারটা একটু ভিন্ন। এগুলোকে বলে রোড স্টাড, আর এগুলোর মধ্যে এক ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় যা রাস্তা দুর্ঘটনা কমাতে সাহায্য করে। রোড রিফ্লেক্টর সাধারণত দুটি ধরনের হয়, একটি সাধারণ প্রতিফলিত আলো ব্যবহার করে আর একটি সৌরশক্তি দ্বারা চালিত হয়। সাধারণ প্রতিফলিত রিফ্লেক্টর মূলত গাড়ির হেডলাইটের আলোকে প্রতিফলিত করে, যাতে চালক সহজেই রাস্তার দিক নির্দেশনা বুঝতে পারেন। অন্যদিকে আধুনিক প্রযুক্তির সৌরচালিত রোড স্টাডগুলোতে থাকে ছোট একটি সোলার প্যানেল আর ব্যাটারি, যা দিনের বেলায় সূর্যের আলো শোষণ করে চার্জ হয় এবং রাতের বেলায় নিজেই আলো ছড়ায়। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এতে বিদ্যুৎ খরচ হয় না আর রাস্তায় আলাদা কোনো বৈদ্যুতিক সংযোগেরও প্রয়োজন হয় না, বরং এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং রাস্তায় নিরাপত্তা বাড়াতে বিশেষ কার্যকর। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাস্তা বা অন্ধকার রাস্তায় গাড়ির চালক সহজেই রাস্তার দিক বুঝতে পারেন। আবার কিছু রোড স্টাডে স্মার্ট সেন্সর যুক্ত করা হয়, যা গাড়ির গতির উপর নির্ভর করে আলোর তীব্রতা পরিবর্তন করতে পারে। ধরুন
ধরুন রাতের বেলা যদি কোনো গাড়ি দ্রুত গতিতে আসে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল আলো চালিয়ে চালককে সতর্ক করে। এভাবে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনা হয়। বিশেষ করে ফ্লাইওভার, বাঁকা রাস্তা, বিপজ্জনক বাঁক এবং হাইওয়েতে এসব রিফ্লেক্টর বসানো হয়, যাতে চালক দূর থেকেও রাস্তার গতিসীমা, দিক পরিবর্তন কিংবা ডিভাইডারের অবস্থান বুঝতে পারেন। এমনকি কিছু উন্নত মানের রোড স্টাডে ওয়াটারপ্রুফ প্রযুক্তি ব্যবহৃত হয়, যাতে বৃষ্টি বা তুষারপাতের মধ্যেও এগুলো ঠিকভাবে কাজ করতে পারে। এই রোড স্টাডের দীর্ঘস্থায়িতা অনেক বেশি। একটি সাধারণ সৌরশক্তি চালিত রোড স্টাড 5 থেকে 7 বছর পর্যন্ত টিকে থাকে, তাও কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই। আর প্রতিফলিত রোড স্টাড তো আরও বেশি সময় ধরে টিকে থাকে, কারণ এতে কোনো ব্যাটারির ঝামেলা থাকে না।